আলাইকুম। তো বক বক নাই, স্ট্রেট কাট শুরু করতেছি। ফাউল টক নাই। তো 1 নম্বরে আমাদেরকে যেটা দিয়েছে যে HTML কতবার প্রদর্শিত হবে। তো এটার শর্টকাট হচ্ছে, সহজে বোঝার সিস্টেম হচ্ছে যে এইখানে যেটা থাকবে, এই যে সবচেয়ে আপার কেস যেটা, যে সর্বোচ্চ 6 পর্যন্ত হইতে পারবে, বা মানে 6 থেকে ছোট হইতে পারবে বা 6 এর সমান, অর্থাৎ সর্বোচ্চ জিনিস হচ্ছে 6। তাহলে i = i + 1, যেহেতু আমরা এখানে 6 কল্পনা করি, 6 + 1 7 হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে আমরা আরেকটা কথাও দেখতে পাচ্ছি যে কন্টিনিউ করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত i এর মান 4 পর্যন্ত আসে। i এর মান 4 এর বেশি হয়ে গেলে আমরা এই জিনিসটা আর কন্টিনিউ করব না, ব্রেক। তাহলে i = এখানে 4 + 1 5, এইভাবে কল্পনা করলে এমসিকিউ, এই ধরনের এমসিকিউগুলো ক্র্যাক করা যায়। এখানে 4, এখানে 1, 5, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের 5। তারপর হচ্ছে প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো কি কি তাই বলছে। এখানে লজিক্যাল অপারেটর ব্যবহার হয়নি, অ্যারিথমেটিক অপারেটর ব্যবহার হয়েছে, রিলেশনাল অপারেটর ব্যবহার হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে 1 আর 3। প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণে কোন প্রতীকটি ব্যবহৃত হয়? প্রক্রিয়াকরণে আমরা জানি, তো এটা হচ্ছে আমাদের যে প্রথমে অপশনটা দেওয়া আছে বৃত্ত, এটা দ্বারা বোঝায় হচ্ছে সংযোগ। সামান্তরিক যেটা, সেটা দ্বারা বোঝায় হচ্ছে ওইটার মধ্যে আমরা একটা হিসাব নিকাশ করব, এটা হচ্ছে তোমার সামান্তরিক দ্বারা বোঝায় হচ্ছে তোমার ইনপুট বা আউটপুট, আর রম্বস দ্বারা স্পেসিফিকভাবে কিছু বোঝায় না। আর আয়তক্ষেত্র দ্বারা বোঝায় হচ্ছে সেখানে একটা অপারেশন করব, লাইক প্লাস করতে পারি, মাইনাস করতে পারি, বা গুণ ভাগ, এই ধরনের টাইপগুলা করা হয় হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে, অর্থাৎ প্রক্রিয়াকরণ। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগ, এই প্রক্রিয়াকরণগুলা করা হয় হচ্ছে আয়তক্ষেত্রের মধ্যে। 2 মিনিটে 3 MCQ আমরা বলেছি, খুব স্লো হয়ে যাচ্ছে কিনা। আচ্ছা, ডেটা টাইপ ডাবলের স্পেসিফায়ার কোনটা? এটা হচ্ছে %d। এটা হচ্ছে যখন আমরা ইন্টিজার নিব, সেক্ষেত্রে আমরা এই %dটা ব্যবহার করে থাকি। %f ব্যবহার করে থাকি ফ্লোটের ক্ষেত্রে। আর LD, এটা এটা নয়। হ্যাঁ, ডাবলের ফরম্যাট অনেকে ভাবতে পারে ডিতে ডাবল, এল এরকমের কিছু ফ্লোট ব্যবহার করা হয় এফ। হ্যাঁ, ফ্লোটে ডেটা টাইপের ক্ষেত্রে %f ব্যবহার করা হয়ে থাকে। ইন্ট ডেটা টাইপের ক্ষেত্রে, মানে ইন্ট যখন নেই তখন আমরা %d ব্যবহার করি, কিন্তু এই এফ যেটা, আর এই যে এল মানে হচ্ছে লং। হ্যাঁ, এই এল দিয়ে বুঝবা যে লং, আর এই এফ ফ্লোট। দেখো, %d একমাত্র ইন্টিজারের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, মানে ইন্ট যখন নিই আমরা। আর %f ব্যবহার করা থাকে হচ্ছে আমাদের এফ যখন আমরা ফ্লোট ডেটা টাইপ নিয়ে থাকি। বাট আমরা চাইলে এই ডেটা টাইপের ক্ষেত্রে যদি আমরা %f ব্যবহার করি, তো কিন্তু স্যার ভুল দিবে না, টিচার ভুল দেবে না, মানে এইটা দুই ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। সো আমরা এটাকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করে, এই এল মানে লং আর এফ গ্রহণযোগ্য জিনিসটা, LF-কে আমরা বলতে পারি যে ডাবল ফরম্যাট স্পেসিফায়ার, জাস্ট মনে রাখার জন্য আর কি। MCQতে এটা যেহেতু রিপিট হয়েছে, 4টা বার রিপিট হয়েছে জিনিসটা। প্রোগ্রাম ডিজাইন মডেলে 20% 40% সময় ব্যয় করা হয় কোনটিতে? ঠিক আছে, তো এইটাই আমি 5 নাম্বার যেটা, এটাই কোনো যুক্তি দিয়ে বোঝানোর কায়দা নাই। এটা মনে রাখতে হবে যে 20 থেকে 40% সময় ব্যয় হয়ে থাকে হচ্ছে বিশ্লেষণের ক্ষেত্রে। বেশ ইম্পর্টেন্ট একটা প্রসেস বিশ্লেষণ বিষয়টা। তো এখানটায় 20 থেকে 40% সময় ব্যয় হয়ে থাকে আর কি। আচ্ছা, নট অপারেটর হচ্ছে মানে যে জিনিসটা সঠিক সেই জিনিসটা হবে ভুল, সত্য হবে মিথ্যা, মিথ্যা হবে সত্য। নট অপারেটরের কাজ হচ্ছে এটা। আবার এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই নট অপারেটরের পরে 2টা জিনিস আমরা আনতে পারবো না, 2টা শর্ত আনতে পারবো না, কেবল একটি শর্ত থাকবে।
যেমন আমরা নট অপারেটরের পরে একটা নট অপারেটর দিয়ে আমরা যদি বলি যে বাংলাদেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল, তাহলে ও আমাদেরকে বলবে যে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল নয়। নট অপারেটরের মাধ্যমে আমরা এই জিনিসটা পাবো। কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারবো না যে বাংলাদেশের মানে নট অপারেটর দিয়ে তারপর আমরা এইভাবে ইউজ করতে পারবো না যে নট অপারেটর দিলাম তারপর লিখলাম বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল, বাংলাদেশের জাতীয় গাছ আম গাছ, হ্যাঁ, এভাবে অনেকগুলো তথ্য দিলাম, সেরকম দেওয়া যাবে না। জাস্ট একটা যদি দিই তাহলে সেটাকে ও উল্টাই দেবে, অর্থাৎ সত্যকে করবে মিথ্যা, মিথ্যাকে করবে সত্য। তাহলে এটা সঠিক, প্রথমটা সঠিক আছে, দ্বিতীয়টাও সঠিক, 3 নাম্বারটাও সঠিক। সত্যকে মিথ্যা করে, মিথ্যাকে সত্য করে। অপারেটরের পরে কেবল একটি শর্ত, তার মানে 3টাই সঠিক। ওকে, তারপর বলছে এই যে এটা আবারও সেই টাইপটাই, প্রথমে যে টাইপটা আমরা আলোচনা করেছিলাম। একটু প্রবলেম করতেছে, আমি একটু শেপটা আবারও চেঞ্জ করে নিই। ও প্লিজ গিভ 1 মিনিট। শেপস, ওকে, এই টাইপটা কিন্তু আমরা প্রথমেই করে আসছিলাম। আরে ভাই, এ কি অবস্থা! আচ্ছা, এইচএসসি এক্সাম প্রদর্শিত হবে কতবার? বলছে যে ইফ আই ইকুয়ালস টু 4 কন্টিনিউ করো, মানে আই 4 পর্যন্ত হইতে পারবে। তার মানে আই প্লাস প্লাস আর আই প্লাস 1 কিন্তু সেম জিনিস, তাহলে 4 প্লাস 1 5 বার প্রদর্শন করবে। ওকে, আগেরটার বেসিক যদি বুঝে থাকো তাহলে এটা সিম্পল, যে এইখানে আয়ের মান যেটা থাকবে, এখানে 6 হইলে হইতে পারতো, যেহেতু এখানে বলছে যে 6 পর্যন্ত হওয়া সম্ভব, এইটা আমরা হিসাব করতে পারতাম, কিন্তু পরে আমাদেরকে যেহেতু বলছে যে আই ইকুয়ালস টু যতক্ষণ 4 হবে ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করো, তারপর কন্টিনিউ করো না। তার মানে আই প্লাস প্লাস মানে আই ইকুয়ালস টু আই প্লাস 1, আর আই প্লাস প্লাস যেহেতু সেম, তাহলে আই ইকুয়ালস টু আই প্লাস 1, আই সমান সমান 4, আর ওইটার সাথে প্লাস 1, তাহলে 4 প্লাস 1 5। এই যে এক্সাম জিনিসটা 5 বার প্রদর্শন করবে। ওকে, এই আরেকটা দিতে, সেটা অন্য ধরনের কোশ্চেন করছে। প্রোগ্রামটির আউটপুট কত হবে দেখি কি বলছে। বি এর মান হচ্ছে 10 এবং এ কে 5 দিয়ে ভাগ করছে। 10% 5, 10কে যদি 5 দিয়ে ভাগ করা হয় তাহলে 2 দ্বারা কিন্তু পূর্ণরূপে ভাগ হয়ে যায়, হ্যাঁ, অবশিষ্ট কিচ্ছু থাকে না। তার মানে প্রোগ্রামের আউটপুট হচ্ছে 0। এটা অন্যান্য ক্ষেত্রে এমন দিবে যে মনে করো যে এখানটায় যদি ভাগ করার পরে একটা দেখতাম যে একটা বাকশেষ থাকতেছে, মানে অবশিষ্ট থাকতেছে কোনো একটা জিনিস, যদি 2 অবশিষ্ট থাকতো তাহলে আমরা দিতাম 2, যদি 5 অবশিষ্ট থাকতো তাহলে আমরা দিতাম 5, 10 অবশিষ্ট থাকলে আমরা দিতাম 10। যেহেতু 10 ভাগ 5 করলে 2 দিয়ে একদম পূর্ণরূপে ভাগ হয়ে যাচ্ছে, কোনো অবশিষ্ট কিছু পরে থাকতেছে না, এই জন্য আমরা এখানে 0 দিয়ে দিয়েছি। ঠিক আছে, সি একটি কিন্তু কেস সেন্সিটিভ ভাষা, হ্যাঁ, সি ভাষা একটি কেস সেন্সিটিভ ভাষা। আচ্ছা, সি ভাষা কিন্তু কেস সেন্সিটিভ ভাষা, এটা আমরা জানি, কারণ এটা খ নাম্বারে অনেক সময় আসে, এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। দেন সি ভাষা মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা কি হবে? এটা কিন্তু সি ভাষা কিন্তু মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা নয়, এটা একটু পরে বুঝতে হবে। সি ভাষা মধ্যম স্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা না, মুখস্থ রাখতে হবে জিনিসটা। প্রোগ্রামিং লুপে আই এর মান 1 বৃদ্ধি করতে ব্যবহৃত হয়, এই যে এইটা আই প্লাস প্লাস ব্যবহৃত হইতে পারে, আবার আই ইজ ইকুয়ালস টু আই প্লাস 1 ব্যবহৃত হইতে পারে, আবার আই প্লাস ইজ ইকুয়াল 1 এটাও ব্যবহৃত হইতে পারে। তার মানে সবগুলা সঠিক। ইভেন এইটা দিয়ে আমরা একটা এমসিকিউ দেখবো, এই যে আই প্লাস ইজ ইকুয়ালস টু 1, এইরকম একটা এমসিকিউ আছে আমাদের, যে আই প্লাস ইজ ইকুয়ালস টু সামথিং হইলে আই এর মান কত, বা এরকম একটা এমসিকিউ আছে, আমরা সামনে ফেস করবো জিনিসটা। আচ্ছা, তারপরেরটা, এটা খুবই সুন্দর একটা কোশ্চেন হয়েছে, মাথা খাটাইতে হবে একটু।
প্রথমে দিছে যে আয়ের মান প্রথমে হচ্ছে 10, তারপর আয় হইতে পারবে 15 এর সমান বা ছোট, এবং আয়ের মান 2 করে বাড়ছে, আয়ের মান 2 করে বাড়ছে। তাহলে প্রথম শর্ত থেকে আমরা যেটা বলতে পারি যে আয়ের প্রথম মানটা হচ্ছে 10, তারপর আয়ের মান 2 করে বাড়ছে, তার মানে 12, তারপর হয়েছে 14, তারপরের ক্যারেক্টার কত? 14 সাথে 2 যোগ করলে হয় 16, কিন্তু কিন্তু ভাই 16 তো হইলে হবে না, কারণ 15 সমান বা 15 এর ছোট হইতে পারবে, 15 এর বেশি 16 তো হওয়া সম্ভব না। তো এটাই কি অ্যান্সার? নাও, এটা অ্যান্সার না, কারণ এখানে আমাদেরকে আরেকটা কথাও বলছে, একটু সরাই আনি। সে কথাটা কি বলছে যে যদি আয়ের মান 12 থেকে বেশি হয় তাহলে আয়ের সাথে 1 যোগ করো, আর আয়ের মান যদি ইফ মানে হচ্ছে আয়ের মান 12 থেকে বড় হলে 1 যোগ করতে হবে, এলস মানে নতুবা, মানে কি আয়ের থেকে যদি বড় না হয় তাহলে করতে হবে আয়ের থেকে 1 বিয়োগ। তার মানে এই সংখ্যাগুলো থেকে একটু দেখি, এটা হচ্ছে প্রথম শর্ত থেকে, এটা হচ্ছে প্রথম শর্ত থেকে আমরা এই জিনিসটা নিয়ে আসছি। এখন আমরা নিচে এই দুইটা শর্ত থেকে কি পাচ্ছি? 10 সংখ্যাটা 12 থেকে ছোট, তার মানে এখান থেকে কি করতে হবে আমাদের? 1 বিয়োগ করতে হবে, তার মানে 9। আবার 12 সংখ্যাটা কিন্তু 12 থেকে বড় নয়, 12 থেকে কি বড় না, 12 এর সমান লাইক এরকম, তো এর থেকে 1 বিয়োগ হবে 11। আর 14 কিন্তু 12 থেকে বড়, এজন্য এর সঙ্গে কি হবে? এই যে বলছে যে 12 থেকে যদি বড় হয় তাহলে 1 যোগ করো, তার মানে এটা হবে 15। এবার আমরা মেলায় দেখি যে 9, 11, 15 কোথায় আছে? 1 নম্বরে। বাস, ক্লিয়ার, ডিলিট দিয়ে দিলাম। ওকে, তারপর কোশ্চেনে কি বলছে যে এই যে এই জায়গাটায় যদি এইটার পরিবর্তে যদি এইটা থাকতো তাহলে কি হতো? মানে আই 12 থেকে ছোট হইলে প্লাস করতে হবে, আর এলস মানে হচ্ছে আই যদি বড় হয় 12 থেকে তাহলে মাইনাস করতে হবে। আমরা জিনিসটা কি পাইছিলাম প্রথম শর্ত থেকে, অর্থাৎ এই শর্তটা থেকে 10, তারপর হচ্ছে 12 অ্যান্ড 14, এটার থেকে পরিবর্তিত রূপ আমরা নিয়ে আসি, আমরা 11 নাম্বারটা সলিউশন করছি। এখন 12 নাম্বারে যেহেতু শর্ত পাল্টে গেছে, তো এইখানটায় কি হবে? 12 থেকে ছোট হইলে 1 যোগ করো, তার মানে এটা হবে 11, এটা হবে কত? 13। আর এটা যেহেতু 12 থেকে বড়, 12 থেকে বড়, তার মানে 1 বিয়োগ 13, তাহলে কত আসছে? 11, 13, 13, এটাই কি অ্যান্সার? আচ্ছা, এখানে আমি একটু ভুল করছি চাষ করতে, সেটা হচ্ছে শর্ত কি দিয়েছে যে 12 থেকে ছোট হইলে আমরা সেখানে 1 যোগ করব, কিন্তু 12 কি 12 থেকে ছোট? 12 তো 12 থেকে ছোট না। 12 যেহেতু 12 থেকে ছোট নয়, তাই আমরা এই শর্তে কি করব? এটার সাথে কিন্তু ওয়েট, আমি একটু কাট করি, আমরা এখানে কিন্তু বিয়োগ করে দেব যোগ করার পরিবর্তে, কারণ যদি ছোট হইতো এই শর্তে, এই শর্তে, তাহলে তখনই আমরা 12-র সাথে 1 যোগ করতাম। যেহেতু 12 12 থেকে ছোট হইতে পারে, ছোট নয়, বড় হইল না কি হইল সেটা ইম্পর্টেন্ট না, শর্ত দিছে যে ছোট যদি হয় তাইলে 1 যোগ করো, এলস 1 বিয়োগ করো। ছোট যেহেতু নয় তাই আমরা 1 বিয়োগ করলাম। ওকে, পরেরটায় চলে, এইগুলো একটু ক্লিয়ার করে নিই, নাহলে পরে ঝামেলা হবে। 13 নম্বরে বলছে
আচ্ছা, এখানে শর্ত দিছে যে আমাদের যে মানটা আসবে, ফলাফলটা, সেটা 9 এর সমান হইতে পারবে বা 9 এর থেকে ছোট হইতে হবে। ঠিক আছে, আবার I এর সাথে 2 করে বাড়াবো। ইনিশিয়াল মানটা হচ্ছে 1, তার মানে জিনিসটা 1, তার সাথে 2 যোগ তার মানে 3, তার সাথে 2 যোগ তার মানে 5, তার সাথে 2 যোগ 7, দেন 9। মান আসলে কোনটার সাথে ম্যাচ করে? 1, 3, 5, 7, 9, সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 14 নাম্বারটা, ভুল ত্রুটি খুঁজে বের করে সংশোধনের পদ্ধতিকে কি বলে? ডিবাগিং বলে। সি ভাষায় সমজাতীয় ডেটা টাইপ সংরক্ষণ করার কাজটা কোনটা করে? অ্যারে করে। দুইটা কিন্তু যেহেতু রিপিট হয়েছে মুখস্থ করতে হবে। ডিবাগিং এটা সহজ জিনিস, সবাই জানে। সি ভাষায় সমজাতীয় ডেটা টাইপ সংরক্ষণ করে অ্যারে, সবাই জানে। ক নাম্বারেও কিন্তু এই কোশ্চেনটা আসে। সি প্রোগ্রামে ডেটা আউটপুটের জন্য ব্যবহৃত ফাংশন কোনটা? প্রিন্টএফ। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের অ্যান্সার, প্রিন্টএফ। হ্যাঁ, নিচের কোনটি সঠিক চলক? এটা ইম্পর্টেন্ট, এইখান থেকে প্রতি বছরই একটা এমসিকিউ চলে আসে। এটার শর্ত হচ্ছে, সঠিক চলকের শর্ত কি? সেটা হচ্ছে কোনো সংখ্যা দিয়ে স্টার্ট হইতে পারবে না। এই যে এটা সংখ্যা দিয়ে স্টার্ট হয়েছে, এটাও সংখ্যা দিয়ে স্টার্ট হয়েছে, হবে না। আবার সংরক্ষিত শব্দ, যেমন 4 কিন্তু একটা সংরক্ষিত শব্দ, তারপর ফ্লোট এটা একটা সংরক্ষিত শব্দ, ইন্ট, হ্যাঁ, এই ধরনের যেগুলা সংরক্ষিত শব্দ সেইগুলা ব্যবহার করা যাবে না। তো এইটাতে তো সংরক্ষিত শব্দ না, অ্যান্ড নাম্বার দিয়ে শুরু হয় নাই, কোনো ধরনের অন্য কিছু আসে নাই। আমরা কিন্তু এখানে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারি না, বা সংখ্যা এবং নাম্বার এবং তোমার হচ্ছে ইংলিশ শব্দ ব্যতীত অন্য কিছু কিন্তু ব্যবহার করতে পারি না, অ্যান্ড সংখ্যা দিয়েও শুরু করতে পারবো না চলকের ক্ষেত্রে। তো এদের নামটুকু এটা কিন্তু সঠিক, কারণ এই ক্ষেত্রে আমাদের সংখ্যা দিয়ে শুরু হয় নাই, তারপর ভেতরে অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার নাই। স্পেশাল ক্যারেক্টার বলতে তোমার একমাত্র আন্ডারস্কোর কোনটা? এইটা যে ছোট, যেটা শব্দের মাঝখানে থাকে ওইটা না। মনে করো যে এ নিচে এরকমভাবে দিয়ে দিল, নিচে থাকে একদম একদম যে শব্দের যে পায়ের দিকে থাকে, ওইটা হচ্ছে তোমার আন্ডারস্কোর। ওকে, তাহলে এটার অ্যান্সার ডি নাম্বারটা। এটা বলছে আয়ের মান 3 থেকে শুরু এবং আয় 3 করে বাড়ছে, লেখাটা কতবার প্রদর্শিত হবে? কতবার? দেখো, ফার্স্ট 3, তারপর 3 করে বাড়ছে 6, তারপর 9, তারপর আসবে 12, তারপর 15, তারপর আসবে 18, তারপর আসবে 21। কিন্তু 21 তো অ্যালাউড না, কারণ এইখানে বলছে যে 20 পর্যন্ত হতে পারে সর্বোচ্চ। তাহলে কয়টা হইল? 1, 2, 3, 4, 5, 6টা। তাহলে আমাদের সঠিক উত্তর কত? 6। এখানে আমাদের উত্তর হবে 6। ওকে, আচ্ছা, এটাই কি বলতেছে? এটাই আমাদের বলছে যে i equals to 12 অ্যান্ড এই যে i 12 আর 18, এখানে বলছে যে কন্টিনিউ স্টেটমেন্ট মানে হচ্ছে আমাদের যে মানটা আসবে, অর্থাৎ এই শর্তে যে মানটা আসবে, এতে i 20-এর সমান বা ছোট হইতে হবে। এই শর্তে যে মানটা আসবে, আমাদের যে ফলাফলগুলো পাবো সেখান থেকে 12 আর 18 স্কিপ যাবে। মানে আমাদের ফলাফল কি আসছিল? 3 আসছিল, তারপর 6, 9, 12, 15, 18, এই 6টা মান আসছিল, কিন্তু 12 আর 18 স্কিপ করা লাগবে। আমাদের এটাই বলে দিচ্ছে স্টেটমেন্ট কন্টিনিউ মানে 12 আর 18 আমাদের এখান থেকে স্কিপ করা লাগবে। তাহলে আগে যে তোমরা 6টা পাচ্ছিলাম, 12 আর 18 স্কিপ করলে পাবো কয়টা? 4টা, 4বার প্রদর্শিত হবে। ওকে, কোনটাই ডেটা টাইপ? ওকে, ডাবল ডেটা টাইপ আছে, ফ্লোট ডেটা টাইপ আছে, তারপর
আমরা কিন্তু দেখেছি যে ইন্টি ডেটা টাইপ আছে, আবার এদের ডাবল ডেটা টাইপও আছে। ওকে, তারপরটাই বলছে যে সি ভাষায় পার্সেন্ট কোন ধরনের অপারেটর। সি ভাষায় কিন্তু পার্সেন্ট দ্বারা শতাংশ বোঝায় না, বরং ভাগ বোঝায়, এটা দ্বারা ভাগ বোঝানো হয়ে থাকে। তো অবশ্যই এটা গাণিতিক অপারেটর অর্থাৎ অ্যারিথমেটিক অপারেটর। স্ক্যানএফের জন্য কোন হেডার ফাইল যুক্ত করতে হয়? স্ক্যানএফের জন্য, তাই না? আচ্ছা, এটা কি হবে? এটার উত্তর হবে stdio.h। কারণ আমরা যে সাধারণ প্রোগ্রামগুলো করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই নাম্বারের যে ফর্মটা stdio.h এটাই কিন্তু ব্যবহার করে থাকি, এবং আমরা স্ক্যানএফও ব্যবহার করে থাকি। conio.h, math.h, string.h কিন্তু আমরা ব্যবহার করে থাকি না। অ্যান্ড স্ক্যানএফ অ্যান্ড stdio.h রিলেশনাল। ওকে, এখানে কি বলছে? সেম জিনিস। তো এটা খুবই ভাইরাল টপিক, মানে এখান থেকে প্রচুর কোশ্চেন হয়ে থাকে প্রতি বছরই। আইসিটির লেখাটা কতবার প্রদর্শিত হবে? বলছে এম এর মান 5 থেকে কম হওয়া লাগবে, আর m +1। বাট এম এর মান বলছে 5কে 3 দ্বারা ভাগ করলে যেটা আসবে এম এর মান হচ্ছে সেইটা। 5কে যদি 3 দ্বারা ভাগ করা হয় তাহলে 3 গুণন 1 3, এবং অবশিষ্ট থাকে 2। তার মানে 5% 3, অ্যান্সার হচ্ছে 2। তার মানে এম এর ইনিশিয়াল মান হচ্ছে 2। তো 2 + 1, তাহলে প্রথমটা 2, তারপর 2 + 1 3, 3 + 1 4, 4 + 1 5। কিন্তু 5 তো হওয়া যাবে না, বলেই দিয়েছে যে এম এর মান 5 থেকে ছোট হবে, 5-এর থেকে ছোট হবে। এই জন্য মান কত কত হইল? 2 3 4, 3টা। আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে? 3 বার। তারপর বলছে m = m+2 যদি ব্যবহার করা হইতো তাহলে কয়বার প্রদর্শিত হইতো? তো m এর ইনিশিয়াল মান হচ্ছে 2, তো m+2 যেহেতু, তাহলে একটা ভ্যালু হচ্ছে 2, তারপর ভ্যালু হচ্ছে 2 + 2 অর্থাৎ 4, তারপরটা আসছে 6। কিন্তু m এর মান তো 5-এর থেকে বড় হওয়া যাবে না, তাহলে আমরা কয়টা মান পাচ্ছি? 2 আর 4, অর্থাৎ 2টা ভ্যালু, অর্থাৎ 2বার প্রদর্শন হবে। ওকে, প্রোগ্রামটি রান করলে বি এর মান কত হবে? বি এর মান কি দিছে? এটাও কিন্তু মাল্টিপল টাইম আসছে। এ এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে 2 ইন্টু এ অর্থাৎ 2 ইন্টু 3, অর্থাৎ বি এর মান হচ্ছে 6। বি এর মান 6। ওকে, তাহলে প্রোগ্রাম রান করলে বি এর মান কত হবে? 6 হবে। সিম্পল। ফ্লোটিং ডেটার ফরম্যাটে স্পেসিফায়ার কোনটা? এই যে %f, এইটা। সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? তো তারপর কোশ্চেন কি বলছে যে সফটওয়্যার তৈরির জন্য কি প্রয়োজন? সফটওয়্যার তৈরির জন্য অবশ্যই কম্পিউটার ভাষা প্রয়োজন। কম্পিউটার ভাষা ছাড়া কীভাবে সফটওয়্যার তৈরি হবে? তারপর প্রশ্ন হচ্ছে উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে গেছে। এখন মিডিলে যে জিজ্ঞাসাবোধক চিহ্নটা দিছে, এখানে কি হবে? উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করছে, অ্যান্ড সেটা একবারেই রূপান্তর করছে। অনেক সময় এটা ভাদায় দেয় যে উৎস প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে একবারেই রূপান্তর করে কে? কম্পাইলার নাকি ইন্টারপ্রেটার? মনে রাখার সিস্টেম হচ্ছে কমপ্লিট। এই কথাটা মনে রাখতে হবে যে কমপ্লিট 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 থেকে মনে রাখতে হবে কম্পাইলার। কমপ্লিট মানে কি? একদম পুরাই খেয়ে দিছে, পুরোই শেষ। তার মানে কম্পাইলার একদম টোটালটা উচ্চ প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করে। এই জন্য এখানে ইন্টারপ্রেটার না হয়ে অ্যান্সার হয়েছে কম্পাইলার। অনুবাদ কিন্তু উচ্চ প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে ইন্টারপ্রেটারও করে, কিন্তু একবারে যেহেতু করে না, এজন্য এখানে অ্যান্সারটা কম্পাইলার হবে। নিচের কোনটা রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর হচ্ছে সমান বা সমান নয়, এটা রিলেশনাল অপারেটর। এই যে ছোট বা বড় চিহ্ন, এটা এখানে গ্রহণযোগ্য নয়, কারণ
নট সাইন দিছে না, এই নট সাইন মানে হচ্ছে সমান নয়, আর সমানের আগে যেহেতু নট সাইন দিয়েছে এই সম্পর্কে আমরা আগে কথা বলে আসছি উপরের একটা এমসিকিউতে। তো এটার মানে হচ্ছে সমান নয়, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। দুটি স্ট্রিংয়ের মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহৃত হয়? আচ্ছা, আসলে এইটা আমিও জানি না কী হবে। দুটি স্ট্রিংয়ের মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়? আমি এটা সমাধান করার জন্য এই যে এমসিকিউ উত্তরমালা, এটা হচ্ছে উদ্ভাসের, এটার সাহায্য নিচ্ছি। দেখি কি দেওয়া আছে এখানটায় উত্তর। 30 নাম্বার, 30-এর এ। এই যে পারলাম না, একটা মানুষ যে সবই পারবে তার তো কোনো মানে নাই। একজন একটা জিনিস নাই পারতে পারে, এই জিনিসটা আনকমন, আমার ব্রেনে নাই এই জিনিসটা, দেখে নিলাম, সমস্যা কি? আচ্ছা, দুটি স্ট্রিংয়ের মাঝে তুলনা করার জন্য কি ব্যবহার করা হয় তাইলে? স্ট্রিম্প ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ, এটা একটু মার্ক করে রাখি। স্ট্রিম্প ব্যবহার করা থাকে দুটি স্ট্রিংয়ের মাঝে তুলনা করার জন্য, স্ট্রিম্প ব্যবহার করা থাকে। বারবার একটু পড়ি, স্ট্রিম্প ব্যবহার করা থাকে হচ্ছে দুটি স্ট্রিংয়ের মাঝে তুলনা করার জন্য। আর আমি কিন্তু কোনো টিচার না, আমিও 25 ব্যাচের একজন স্টুডেন্ট। এই পড়তেছিলাম, তাই ভাবলাম যে আমি এই ক্লাস নেওয়ার কায়দায় পড়ি, যাতে আমারও পড়াটা একটু ভালোভাবে হয়, আর অন্যরাও যাতে আমার থেকে কোনো না কোনোভাবে একটু হেল্প পেয়ে দেয়। যদিও আমি মনে করি না যে আমি আহামরি খুব ভালো পারি, চেষ্টা করতেছি। প্রোগ্রামের আউটপুট কত হবে? এখানটায় কত আছে দেখি। ফ্লোট সাম a প্লাস b। ওকে, এটাই দিচ্ছে যে এ এর মান হচ্ছে 21.5 অ্যান্ড বি এর মান হচ্ছে 9.7। তো সাম এ প্লাস বি যদি করা হয় তো 21 আর 9 30, আর 0.5 আর 0.7 মিলে 1.2 আসে, তো এটা হবে 31.2। ওকে, প্রোগ্রামটির ভ্যারিয়েবলগুলা মেমোরিতে মোট কত বাইট জায়গা দখল করে দেখি। এই উদ্দীপকের আলোকে এটা আমাদেরকে একটু সমাধান করতে হবে। তো এইখানটায় বলছে প্রোগ্রামটির ভ্যারিয়েবলগুলা মেমোরিতে মোট কত বাইট জায়গা দখল করে। আচ্ছা, ভ্যারিয়েবলগুলা মেমোরিতে কত বাইট জায়গা দখল করে, তো একটু ভ্যারিয়েবলে দেখে একটু নজর দেই। কয়টা আছে? ফ্লোট আছে একটা, দুইটা, তিনটা ফ্লোট আছে। ঠিক আছে, ফ্লোট টাইপ কিন্তু তিনটা আছে, 1 2 3। অ্যান্ড আমরা জানি একটা ফ্লোট টাইপ কত কত বিট জায়গা দখল করে? 4 বিট। সমান সমান, সরি একটু ভুল বলছি, বিট না ভাই, 4 বাইট, এটা 32 বিট জায়গা দখল করে। হ্যাঁ, ওকে। যেহেতু ওখানে তোমার তিনটা ফ্লোট ডেটা টাইপ ছিল, তো 3 গুণ 4 অর্থাৎ 12, বুঝছো? 12 বাইট জায়গা দখল করে। হ্যাঁ, ওকে। সি প্লাস প্লাস ভাষাটি উদ্ভাবন করেন কে? ডেনিস রিচি তো সি উদ্ভাবন করছিলেন। গিডো ভান রসন, জন স্ট্রাউট্রপ। মেবি স্ট্রাউট্রপ হবে, দেখি কি হবে অ্যান্সার। আই এম রাইট, স্ট্রাউট্রপ হবে। সি প্লাস প্লাস উদ্ভাবন করেন কে? জন স্ট্রাউট্রপ। ডেনিস রিচি তো সি ভাষা উদ্ভাবন করছিলেন। আউটপুট কত হবে এখানটায়? 1 করে প্লাস করছে, ফার্স্ট যেটা সেটা হচ্ছে 1, অ্যান্ড 10-এর সমান পর্যন্ত হইতে পারবে, তাহলে আউটপুট কত হবে? আচ্ছা, এটাই কি বলছে, উদ্দীপকে লেখা আউটপুট কত হবে এখানটায় হিসাব করতে হবে কীভাবে। সেটা হচ্ছে ইনিশিয়াল মান হচ্ছে 1, তারপর
1 করে বেড়েছে অ্যান্ড 10 পর্যন্ত হইতে পারবে। তাহলে এটা হচ্ছে এস প্লাস আই, এই শর্তে এস এর মান হচ্ছে প্রাথমিক মান 2। দেন আমরা দেখি যে আই এর মানগুলার যোগফল কত হয় সেটা দেখতে হবে আগে। প্রথম মানটা হচ্ছে 1, তারপর 1 যোগ করলে হয় 2, তারপর 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, তারপর 4, 5, তারপর 6, 7, হ্যাঁ 8, 9 প্লাস 10 অ্যান্ড এস এর যে ইনিশিয়াল ভ্যালুটা ছিল এদের 2, এটাও এখানে যোগ করে দিতে হবে, কারণ এস এর তো একটা ইনিশিয়াল ভ্যালু ছিল 2। দেন সবগুলো যদি আমরা যোগ করি ক্যালকুলেটরে, তাহলে আমরা দেখব যে অ্যান্সারটা 57 আসে। ওকে, একটু ক্লিয়ার করে নিই। ওকে, চলো প্রথম পার্টটা যায়। আয়ের কোন মানের পরিবর্তনের জন্য আউটপুট হবে 32। আচ্ছা, আউটপুট 32 হবে, ঠিক আছে। আগের ইয়াতে আমাদের আউটপুট আসছে 57, তাহলে কি চেঞ্জের কারণে আউটপুট 32 আসবে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এটা হিসাব করব কীভাবে? আগেরটা আমরা কি দেখছিলাম যে এদের 57 যেটা, এটা কীভাবে আসছিল? এটা আসছিল যে আয়ের টোটাল মানটার যোগফল প্লাস এস। হ্যাঁ, আয়ের টোটাল মানটার যোগফল প্লাস এস, তার মানে এই যে 2 অর্থাৎ 2 প্লাস আয়ের টোটাল মান অর্থাৎ এক্স, ধরে যে আয়ের টোটাল মান এক্স, হ্যাঁ, সমান সমান আসছিল 57। বাট এইবার এখানে কি 57? এবার কিন্তু 57 না, এবার আমাদের আনা লাগবে হচ্ছে 32। তাইলে এক্স যদি এখানে ফালাই রাখি অ্যান্ড 2কে এই পাশে নিয়ে বিয়োগ করে দিই, তাহলে এক্সের মান কত আসে? 30 আসে। হ্যাঁ, এক্সের মান আসে 30। এখন আমাদেরকে এই 30 আনার জন্য ব্যবস্থা করতে হবে, চেক মারতে হবে, হ্যাঁ চেক দিতে হবে। চলো যে কোনগুলার যোগফল হইলে আমাদের আসলে আয়ের মানগুলার যোগফল 30 হচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আয়ের ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2 অ্যান্ড 2 করে বাড়ছে অ্যান্ড সেটা যাইতে পারবে কত পর্যন্ত? 10 পর্যন্ত আমরা নিতে পারবো। তো সবগুলাকে এই কেসটা 3-4টা কেসে আমরা দেখব, হ্যাঁ হিসাব করে দেখব যে কোনটায় আয়ের মানগুলা যোগ করলে 30 আসে। যেমন ফার্স্টটা যদি আমরা দেখি, আয়ের ফার্স্ট ভ্যালু হচ্ছে 2, আয়ের ফার্স্ট ভ্যালু 2, তো 2 তারপর এর সঙ্গে 2 প্লাস করলে আসে হচ্ছে 4, তারপর ওটার সাথেও যদি আমরা 2 প্লাস দিই তাহলে আসে 6, তার সাথেও যদি 2 যোগ দেই তাহলে আসে 8, তার সাথেও যদি 2 যোগ দেই তাহলে আমাদের মান আসে 10 অ্যান্ড এই সবগুলা যে মানগুলা পাইলাম এইগুলা যদি যোগ দেই তাহলে আমরা ফলাফল 30 পাই, তার মানে 35-এর এই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে বলতে যে লজিক্যাল অপারেটর কোনটা? এদের সমান সমান প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু এইটা ব্যবহার করা হয়ে থাকে, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু এদের এটা ব্যবহার করা হয়ে থাকে লজিক্যাল অপারেটর হিসেবে, ঠিক আছে। এবার এখানে বলছে যে সঠিক চলক কোনটা? সঠিক চলক কোনটা? এইখানে কিন্তু ফাঁকা দেওয়া হয়েছে, এটা সঠিক চলক হইতে পারে না। এইখানেও ফাঁকা দেওয়া হয়েছে, একটা স্পেস রয়েছে, সঠিক চলক হইতে পারে না। এখানে আন্ডারস্কোর রয়েছে, হ্যাঁ এখানে আন্ডারস্কোর রয়েছে, এটা কিন্তু একটা সঠিক চলক হবে, কিন্তু এইখানে একটা স্পেশাল ক্যারেক্টার আনা হয়েছে যেটা নট অ্যালাউড। তো বি নাম্বারই হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, এইখানটায় তো ঠিক আছে যে ফাইনাল রেজাল্ট এটা যে 37-এর বিটা সঠিক, বাট আমরা এইটা কিন্তু একটা ভুল করছি। কি ভুল করছি সেটা হচ্ছে লজিক্যাল অপারেটরের কথা বলেছে, তো এইখানে তোমার আমরা বলছি যে এ নাম্বারটা সঠিক উত্তর, কিন্তু আদতে কিন্তু সঠিক উত্তর হচ্ছে এইটা। কারণ এইটা দ্বারা কি বোঝানো হয়ে থাকে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে? এটা দ্বারা বোঝানো হয়ে থাকে হচ্ছে তোমার অথবা বোঝানো হয়ে থাকে এটা দ্বারা, অ্যান্ড এইটা দ্বারা সমান সমান বোঝানো হয়ে থাকে রিলেশনাল একটা ব্যাপার, রিলেশনাল ব্যাপার, এটাও রিলেশনাল ব্যাপার, কিন্তু লজিক্যাল অপারেটর হচ্ছে এটা। ওকে, কি হচ্ছে বুঝলাম না। আচ্ছা,
বি এর মান কোনটা? বি এর মান হচ্ছে এ এর সাথে +1 করলে যেটা আসবে সেটাই হচ্ছে বি এর মান। এর মান যেহেতু 2, এর সাথে 1 যোগ করলে আসে হচ্ছে 3। 35 মিনিট হয়েছে। আচ্ছা, সিনট্যাক্সের কোন পরিবর্তনে আউটপুট হবে 5? বি এর ইনিশিয়াল মান হচ্ছে 3, বি এর সাথে যদি 3 যোগ করা হয় তাহলে আউটপুট আসবে 5, অর্থাৎ এই লাস্টেরটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, সি ভাষায় বৈধ চলক কোনটা? এইখানে স্পেশাল ক্যারেক্টার রয়েছে, অর্থাৎ এটা হবে না। তারপর এইটা কিন্তু হবে, কারণ এইখানে কোনো স্পেস নাই, স্পেশাল ক্যারেক্টার নাই, সুন্দরভাবে নিয়মগুলা মেনটেন করছে। মানে বাট এইখানে স্পেস দিছে যেহেতু এটা হবে না। তারপর এখানে একটা অন্য ক্যারেক্টার আনছে, এখানে যদি আন্ডারস্কোর দিত তাইলে হইতো। আচ্ছা, এক্স এর মান 5 হলে এক্সপ্রেশন এক্স প্লাস ইজ ইকুয়ালস টু 15 এর মান কত? আচ্ছা, এটা কীরকম? এটা হচ্ছে এক্স প্লাস 15, ঠিক আছে, এক্স প্লাস 15 অ্যান্ড এক্সের মান যদি 5 হয় তো 15 প্লাস 5 তো অবভিয়াসলি 20 হবে, অবভিয়াসলি 20 হবে। ওকে, 41-এর ডি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। পরেরটা আসে, বলছে উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লারেশন? কাউন্টার কাউন্টার ডিক্লারেশন হচ্ছে এই যে এন্ড আই, এটা হচ্ছে কাউন্টার ডিক্লারেশন। বি নাম্বার হচ্ছে সঠিক উত্তর, এন্ড আই। উদ্দীপকের প্রোগ্রামটিকে ফর লুপ ছাড়া বাস্তবায়ন করা যাবে, ইফ এলস এর মাধ্যমে বাস্তবায়ন করা যাবে না, ইফ গোটো এর মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, ডু হোয়াইল এর মাধ্যমে বাস্তবায়ন করা যাবে। লুপ কয়টা আছে? এটা আমরা সমধর্মী লুপ 4টা পেয়ে থাকি। এক হচ্ছে তোমার ফর লুপ, তারপর হচ্ছে ডু লুপ, যেটাকে ডু হোয়াইল লুপও বলা হয়ে থাকে, তারপর হচ্ছে হোয়াইল লুপ অ্যান্ড ইফ গো টু লুপ। এই 4টা লুপ দিয়ে কিন্তু মানে মূলত যে লুপিং যেটা সেটা বাস্তবায়ন করা হয়ে থাকে। বাট এখানটায় ইফ এলস যেটা বলছে এটা কিন্তু লুপ বাস্তবায়ন হবে না, ডু হোয়াইল এবং ইফ গো টুর মাধ্যমে ফর লুপটা বাস্তবায়ন করা যাবে। ওকে, আমি একটু পানি খেয়ে নিই। তারপর এখানে আমরা সেম কাইন্ড অফ আরেকটা কোশ্চেন পেয়ে গেছি, যেখানে আমাদেরকে বলছে যে সঠিক চলক কোনটা। আমরা এটা আগে 2-3 বার বলছি, এটা ব্যাখ্যা যে কীভাবে এটা ডিফাইন করবা, কীভাবে খুঁজে বার করবা সঠিক উত্তর। তাই এখানে আর বেশি ব্যাখ্যা না দিয়ে সঠিক উত্তর বলে দিচ্ছি। নাম্বারও এদের নাম্বার লিখে 1 যেটা, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর, 44-এর বি। ওকে, পরটা কি বলছে? 3টে অক্ষর ইনপুটের জন্য এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানের সংখ্যাটি কি হবে? 4 নেম, মানে এই যে 4 নেম এটা দ্বারা বোঝায় হচ্ছে ক্যারেক্টার নেম। 4 নেম দ্বারা বোঝায় হচ্ছে ক্যারেক্টার নেম। তো ক্যারেক্টার মানে হচ্ছে 3টা অক্ষর, মানে ক্যারেক্টার ইনপুটের জন্য মনে হইতে পারে যে 3টা অক্ষর, তাইলে এইখানটায় মনে হয় জিজ্ঞাসা স্থানের এখানে 3 হবে, কিন্তু না, 3 হইলে হইতে পারতো। তবে এই ক্যারেক্টারের এইখানটায় একদম এন্ডিং পয়েন্টে একটা নাল ক্যারেক্টার থেকে যায় অলওয়েজ। নাল ক্যারেক্টার মানে কি? শূন্য, শূন্য ক্যারেক্টার অলওয়েজ থাকে, ওইটা অঘোষিত হবেই। এই জন্য অলওয়েজ একটা হচ্ছে চিরন্তন সত্য হিসেবে একটা যোগ রাখা লাগে। মানে 3টা ক্যারেক্টার আমরা রাখতে চাইলে ওর সাথে একটা বাড়তি নাল ক্যারেক্টার হিসেবে, তাহলে টোটাল 4টা, মানে 4 হবে হচ্ছে সঠিক উত্তর। সিনট্যাক্স ব্যবহার করলে কি হবে? এখন আমরা আস্তে আস্তে খুব দ্রুত এগোবো, এখন আস্তে আস্তে স্পিড বুস্ট হবে, কারণ আমাদের প্রায় সবগুলো কনসেপ্ট জানা হয়ে গেছে। ওকে, এখানটার অ্যান্সার হবে 46 নম্বরে মোট অক্ষরের সংখ্যা জানা যাবে, এটা সঠিক নয়। অ্যান্সার এটা
অক্ষরগুলো একত্রে থাকবে অ্যান্ড অক্ষরগুলো একবার ইনপুট নেবে, অর্থাৎ 1 আর 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ডেটা টাইপ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? এদের %d, এইটা হচ্ছে ডেটা টাইপ ইন্টের ক্ষেত্রে। ফ্লটের ক্ষেত্রে কিন্তু %f হয়ে থাকে, কিন্তু int যখন নেওয়া হয় তখন %d ব্যবহার করা থাকে। ফ্লো চার্টে বৃত্তাকার চিহ্নটি বোঝায়। তারপর বলছে ফ্লো চার্টের বৃত্তাকার চিহ্ন দ্বারা কি বোঝায়? বৃত্তাকার চিহ্ন কিন্তু সংযোগ বোঝায়। এর আগে 24 বোর্ডের একটা কোশ্চেনে কিন্তু এই সম্পর্কে আলোচনা করে এসেছি আমি। এটা 23 বোর্ড। হ্যাঁ, ওকে। ফ্লোট, আচ্ছা হ্যাঁ, ফ্লোট টাইপ ডেটা মেমরিতে কত বাইট জায়গা দখল করে? ফ্লোট টাইপ ডেটা, সেটা জায়গা দখল করে হচ্ছে তোমার, আচ্ছা, ফ্লোট ডেটা টাইপ যেটা, সেটা জায়গা দখল করে হচ্ছে 4 বাইট বা 32 বিট পরিমাণ জায়গা দখল করে। তারপর ডাবল ডেটা টাইপ যেটা, ডাবল ডেটা টাইপ জায়গা দখল করে হচ্ছে 8 বাইট পরিমাণ। হ্যাঁ, ডাবল ডেটা টাইপ জায়গা দখল করে 8 বাইট পরিমাণ। অ্যান্ড সিঙ্গেল ডেটা টাইপ যেমন ফ্লোট ডেটা টাইপ বা তোমার ইন্টিজারের ক্ষেত্রে %d, এইগুলা কিন্তু 4 করে 4 বাইট করে জায়গা দখল করে। একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাঙ্গুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার করা হয়ে থাকে? কিসের জন্য ভাই? দৈর্ঘ্য নির্ণয়ের জন্য। দেখো, দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে হচ্ছে লেংথ। হ্যাঁ, তাহলে STRLEN মানে হচ্ছে লেংথ। হ্যাঁ, STRLEN দ্বারা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজে কোনো ফাংশনের দৈর্ঘ্য বের করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের আরেকটাও কিন্তু আমরা দেখেছিলাম। হ্যাঁ, যে লাইব্রেরি ফাংশন কোনটা ব্যবহার করা থাকে দেখে আসি, চলো সেটা। এই যে দুটি স্ট্রিংয়ের মাঝে তুলনা করার জন্য, এইটা এই যে দুটি স্ট্রিংয়ের মাঝে তুলনা করার জন্য কি ব্যবহার করা থাকে? আমরা দেখেছি যে এটা হচ্ছে দৈর্ঘ্যের জন্য, তার মানে এই যে STREMP, এইটা হচ্ছে তোমার তুলনা করার জন্য। অনেকক্ষণ ধরে বগে মানে ভাষা চয়ন করতে করতে ভাই মাথার মুখটা কিরকম ব্যথা হয়ে গেছে, আর মাথায় একটু কম কাজ করছে, তাও আমি চালিয়ে যাবো। ওকে, প্রোগ্রামটির আউটপুট কত হবে দেখি। এন কি বলছে? আয়ের ইনিশিয়াল মান হচ্ছে 1 অ্যান্ড আই হইতে পারবে 8 পর্যন্ত। এস এর ইনিশিয়াল কোনো ভ্যালু দেওয়া নাই, তো 1 থেকে আর আই এর মান বাড়তেছে হচ্ছে 1 করে, তাহলে 1 থেকে 8 পর্যন্ত যোগ করো, যেটাই অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি আমি ক্যালকুলেট করে দেখি। 1 + 2 + 3 + 2 + 3 + আরে গুণ দিয়ে দিচ্ছি কেন ভাই, 4 + 5 + 6 + 7 + 8, তো অ্যান্সার আসে হচ্ছে 36। অ্যান্সার আসে হচ্ছে 36। ওকে, বা এটা n × n+1/2 দিয়েও কিন্তু যোগ মানে হিসাব করা যায় এটা। হ্যাঁ, যে 8 পর্যন্ত দেখো, এই ফর্মুলা দিয়েও বের করা যায়। n × n+1/2, n এর মান কত? 8, 8 + 1 9/2, 8 9 72/36, আনসার আসবে 72/2, আনসার আসবে 36। ওকে, আয়ের কোন মানের পরিবর্তনে আউটপুট আসবে 20? ওকে, দেখি এটাও এইভাবেই বের করব যে n × n+1/2 = 20। না না না, দেখি এইভাবে কি হবে? আরেকবার তো দেখি কি করতে চাচ্ছিলাম, দেখি। ওকে, বলছে আয়ের কোন মানের পরিবর্তনের জন্য আউটপুট হবে 20? আউটপুট 20 পাওয়ার জন্য
কত পর্যন্ত যোগ করা লাগতেছে? 40। অন্যভাবে চিন্তা করতে হবে এটা। আচ্ছা, এটার জন্য আমরা ক্যালকুলেটরও ব্যবহার করতে পারি। তখন প্রথমটা যদি দেখি যে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 0 অ্যান্ড 1 করে বাড়ছে, তাইলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে কি 20 হয়? হয় না তো, সেক্ষেত্রে আরও কমে দেয়, তাই না? তো দ্বিতীয়টা একটু দেখি। দ্বিতীয়টার ক্ষেত্রে 2 করে বাড়ছে, ইনিশিয়াল ভ্যালু 1, তাহলে 1 + 3 + 5 + 7, 9 তো নিতে পারবো না, কারণ 8 পর্যন্ত হচ্ছে আমাদের হাইয়েস্ট মার্ক। দেন ইনিশিয়াল ভ্যালু 2 অ্যান্ড 1 করে বাড়ছে, সেক্ষেত্রে কী হয়? 2 + 1 + 2 + 3 হবে, সরি, 2 + 3 + 1 করে বাড়ছে যেহেতু, তাহলে 4 + 5 + 6 + 7 + 8, আনসার আসে 35। হবে না এটা। এইটা কত আসে? 2 করে বাড়ছে অ্যান্ড ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2, ডি নাম্বারে 2 + 4 + 6 + 8 অ্যান্ড অ্যান্সার 20 আসে। হ্যাঁ, তার মানে 52, ডি নাম্বার হচ্ছে কারেক্ট। কোনটি রিলেশনাল অপারেটর? রিলেশনাল অপারেটর হচ্ছে এই যে সমান সমান যেটা দিচ্ছে আমাদের, এটা হচ্ছে রিলেশনাল অপারেটর। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর, মানে বি নাম্বারটা। সি ভাষার উদ্ভাবককে? ডেনিস রিচি হচ্ছে সি ভাষার উদ্ভাবক। ওকে। কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে টেস্টিং। আচ্ছা, কম্পাইলার জিনিসটাকে, যেটা প্রোগ্রামকে, মানে যেটা উচ্চ প্রোগ্রামকে একবারেই বস্তু প্রোগ্রামে কনভার্ট করে, সেটা হচ্ছে কম্পাইলার। তাহলে টেস্টিং এবং ডিবাগিংয়ের ক্ষেত্রে কিন্তু ধীর গতিসম্পন্ন। এটা কি সঠিক? ন। প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে, এটা সঠিক? বলো, প্রোগ্রাম নির্বাহে কি বেশি সময় লাগে? তা তো লাগার কথা না। অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তর হয়। হ্যাঁ, সঠিক। এই জায়গায় একটু মানে কালারের ঝামেলা হয়ে গেছে। তো সাদা ব্যাকগ্রাউন্ড আনলে কীরকম দেখা যায়? স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। দেখি একটু কষ্ট করে এটা দেখে না। টেস্টিং ডিবাগিংয়ের ক্ষেত্রে ধীরগতি সম্পন্ন। ডিবাগিং মানে কি? ভুল সংশোধনের ক্ষেত্রে কথাটা বলছে। তা কম্পাইলার কি করে? কম্পাইলার হচ্ছে বস্তু প্রোগ্রাম থেকে, মানে উচ্চ প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে একবারেই কনভার্ট করে। আর একবারেই যে কনভার্ট করে, ইন্টারপ্রেটারের মতো লাইন বাই লাইন কনভার্ট করে ভুলগুলো না দেখায় ওরা একবারে কনভার্ট করে, যেহেতু তার মানে প্রোগ্রামের সব ভুলগুলো আমরা একবারে পাবো। হ্যাঁ, তাহলে অনেকগুলা ভুল যখন আমরা পাবো একবারে, তখন সেটা একটু ধীরগতি সম্পন্ন হবে না ডিবাগিং করতে? কিন্তু সেটা যদি এক লাইন করে আমাদের দিত ইন্টারপ্রেটারের মতো, তাহলে তো আমাদের সেটা ডিবাগিংয়ের ক্ষেত্রে সহজ হইতো, কারণ এক লাইন ভুল গেছে, আমরা ওই এক লাইনটা সমাধান করে দিলাম। কিন্তু পুরোটা করার পরে আমাদেরকে যদি বলে যে ভাই ওই জায়গায় ভুল গেছে, তাহলে রাগ হয়ে যায় না? তারপর প্রোগ্রাম নির্বাহে বেশি সময় লাগে, এটা কিন্তু সঠিক কথা না। প্রোগ্রাম নির্বাহে কম সময় লাগে, কারণ ওরা একবারেই ওরা উচ্চ প্রোগ্রাম থেকে বস্তু প্রোগ্রামে আমাদেরকে কনভার্ট করে দেয়। অনুবাদকৃত প্রোগ্রাম পূর্ণাঙ্গ মেশিন প্রোগ্রামে রূপান্তরিত হয়। তার মানে 1 আর 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। ডাবল টাইপ ডেটা নির্ধারণে ব্যবহৃত কত বাইট জায়গা দখল করে? আমরা আগে দেখেছি যে সিঙ্গেল টাইপের ক্ষেত্রে 4, যেমন ফ্লোটের ক্ষেত্রে, তারপর হচ্ছে %d এর ক্ষেত্রে আমরা দেখি যে 4 বাইট পর্যন্ত জায়গা দখল করে। দেন ডাবল ডেটা টাইপের ক্ষেত্রে অবশ্যই 8 বাইট হবে। বলছে প্রোগ্রামটা যদি রান করানো হয়, ঢাকা শব্দটা কতবার দেখাবে? বরিশাল বোর্ড 23-এর একটা কোশ্চেন। পি প্লাস প্লাস, অর্থাৎ পি 1 করে বাড়বে। পি এর ইনিশিয়াল ভ্যালু কিন্তু 0 অ্যান্ড 10 পর্যন্ত এটা অ্যালাউড, 10 পর্যন্ত এটা যাইতে পারবে। হ্যাঁ, তাহলে কতবার দেখাবে ঢাকা শব্দটা? 0 থেকে 10 পর্যন্ত কত হয়? 11। 0 থেকে 10 পর্যন্ত কত হয়? 11 হয়। দ্যাটস দ্য আনসার। 1 যোগ করতে করতে
0 থেকে 10 পর্যন্ত দেখাবে, তাহলে 11 বার শব্দটা দেখাবে। প্রোগ্রামটিতে কি ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটা 5 বার প্রদর্শন করবে? p যদি 1 হয় এবং p p+2 করে, তাহলে কি হবে? 1 সাথে যদি 2 যোগ করে, তাহলে ফার্স্ট শব্দটা হচ্ছে 1, তারপর শব্দ হচ্ছে 3, তারপর শব্দ 5, হ্যাঁ, তারপর শব্দ 7, তারপর শব্দ 9, তারপর শব্দ হয়ে যাচ্ছে 11, কিন্তু 11 তো অ্যালাউড না। তার মানে এখানে কত হচ্ছে? 5টা শব্দই কিন্তু হচ্ছে 5 বার প্রদর্শন করতেছে, অর্থাৎ 58 নম্বরের এই হচ্ছে সঠিক উত্তর। দেখি ফন্ট একটু ঠিক হয়েছে মনে হয়, কালো ব্যাকগ্রাউন্ড নিয়ে আসা যায়, কারণ কালো ব্যাকগ্রাউন্ডে চোখের ক্ষতি কম হয়। প্রোগ্রাম রান করলে আইসিটি লেখাটা কতবার প্রদর্শিত হবে? বলছে যদি এক্স এর মান 11 এর সমান হয়ে যায় তাহলে ব্রেক মারো, শেষ করে দাও। আচ্ছা, অ্যান্ড এক্স এর মান 14 পর্যন্ত হওয়া যাবে এইখানটায় বলছে, কিন্তু এইখানটায় আবার আমাদেরকে বলে দিছে যে এক্স এর মান 11 পর্যন্ত হইতে পারবে। এক্স ইকুয়াল 5 3 করে বাড়াও। ওকে, কতবার প্রদর্শন করবে? তাহলে 5-এর সাথে 3 যোগ করলে প্রথম মানটা হচ্ছে 5, তারপর ওর সাথে 3 যোগ করলে হয় 8, 8-এর সাথে 3 যোগ করলে হয় 11, তারপর 3 যোগ করলে হয় 14, কিন্তু 11-র বেশি তো আমরা যাইতে পারবো না, তার মানে 3 বার প্রদর্শন করবে। 59-এর বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাই না? আচ্ছা, ব্রেক কমান্ডের আমি একটু ভুল করেছি, দাঁড়াও আমি একটু দেখি। আমি একটা জিনিস বলতে ভুল করছি, যে এক্স ইকুয়াল যখনই 11 হয়ে যাবে তখনই ব্রেক মারবে, মানে 11টাকেও নিচ্ছে না। ফার্স্টটা হচ্ছে 5, 5-এর সাথে 3 যোগ করে হচ্ছে 8, 8-এর সাথে 3 যোগ করে হচ্ছে 11, কিন্তু 11 যেটা আসছে সেটাকে আমরা নিচ্ছি না, ব্রেক মারছি। তাহলে 5 এবং 8 এই দুইটা, তার মানে আইসিটির লেখাটা কতবার প্রদর্শিত হবে? 2 বার, অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। আমার গলাটা একটু বসে গেছে, এই কারণে ভয়েসটা খুব একটা ক্লিয়ার বা জোরে আমি বলতে পারতেছি না, এই জন্য দুঃখিত। ব্রেকের পরিবর্তে কন্টিনিউ যদি ব্যবহার করা হয় তাহলে আইসিটি লেখা কতবার প্রদর্শিত হবে? কন্টিনিউ মানে হচ্ছে স্কিপ করে দেওয়া, তার মানে 5-এর সাথে 3 যোগ করা, 5 তার সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে হয় 11, 11-এর সাথে 3 যোগ করলে হয় 14, কিন্তু 11 জিনিসটা তো আমরা স্কিপ করব, তার মানে যেখানে আমাদের 5, 8, 11, 14 4টা জিনিস পাওয়ার কথা ছিল, সেখানে 11 কেটে গেলে 3 বার পাওয়ার কথা, তার মানে আইসিটি লেখা কতবার প্রদর্শিত হবে? 3 বার প্রদর্শিত হবে। এ নাম্বার সঠিক উত্তর। সি ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে যোগ করা যায়, ছোট বড় তুলনা করা যায়, ভাগশেষ নির্ণয় করা যায়। পার্সেন্টের মাধ্যমে কিন্তু আমরা ওইখানটায় ভাগশেষ নির্ণয় করতে পারি। লাইক 5% 2 যদি দেই, ভাগশেষ থাকে কত? 1, তাহলে পারি ওই জিনিসটা। হ্যাঁ, গাণিতিক অপারেটরের মাধ্যমে কিন্তু ছোট বড় তুলনা করতে পারি না। হ্যাঁ, যোগ করতে পারি এবং ভাগশেষ নির্ণয় করতে পারি, কিন্তু ছোট বড় তুলনার যে বিষয়টা সেটা কিন্তু এই যে সি ভাষার যে গাণিতিক অপারেটর সেটার সাহায্যে করা যায় না। হ্যাঁ, তারপরটা বলছে যে ইন্টারপ্রেটারের কাজ কি? ইন্টারপ্রেটার কি করে? এক লাইন করে অনুবাদ করে। হ্যাঁ, একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে কে? কম্পাইলার। সব ভুল একসাথে প্রদর্শন করে কে? কম্পাইলার। ডিবাগিং এবং টেস্টিং ধীরগত সম্পন্ন কার? কম্পাইলারের। তার মানে ইন্টারপ্রেটার হচ্ছে এক লাইন করে অনুবাদ করে। ওকে, সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা? মেশিন ভাষা। ওকে, পরেরটা আসো। বলছে মিম একটি কম্পিউটার প্রোগ্রাম এসকিউএল ব্যবহার করে ইংরেজিতে ডেভেলপ করলো, যা মানুষ সহজে বুঝতে পারে এবং তা কোনো কম্পিউটারের উপর নির্ভরশীল নয়। সেটা কি? এসকিউএল কিন্তু চতুর্থ প্রজন্মের ভাষা, এটা একটু মনে রাখতে হবে, মার্ক করে দেই।
এটা একটু মনে রাখতে হবে যে এসকিউএল চতুর্থ প্রজন্মের একটা ভাষা, এই জিনিসটা মাথায় রাখতে হবে, কিছু করার নাই। প্রোগ্রামটি অনুবাদ করার জন্য যে অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন, অ্যাসেম্বলার, কম্পাইলার নাকি ইন্টারপ্রেটার? বলো তো কী হইতে পারে? চতুর্থ প্রজন্মের একটা ভাষা, অ্যাসেম্বলার কিন্তু একমাত্র মেশিন ভাষার ক্ষেত্রে প্রযোজ্য, এটা অন্যান্য ভাষার ক্ষেত্রে অ্যাসেম্বলার কাজ করে না। তাহলে কম্পাইলার আর ইন্টারপ্রেটার এই দুইটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে। ইনপুট বা আউটপুট চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় কোনটা? এই যে ডি নাম্বার যেটা, এইটা। সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটা? প্রিন্টএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশন হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ এখানটায় প্রিন্টএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন। তাহলে কি হবে? প্রিন্টএফ হবে। প্রিন্টএফ হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন এখানে। প্রোগ্রামিং ভাষায় সর্বনিম্ন স্তর কোনটা? প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তর মেশিন ভাষা। আমরা দেখেছি যে মেশিন ভাষা হচ্ছে প্রোগ্রামিংয়ের সর্বনিম্ন স্তর, যেখানটায় নতুন করে তোমার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, সরাসরি কম্পিউটার মানে যন্ত্রের সাথে সংযোগ স্থাপন করা হচ্ছে মেশিন ভাষা, সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে। এটা হচ্ছে একদম সর্বনিম্ন স্তরের ভাষা, মেশিন ভাষা। প্রবাহ চিত্রের কোন প্রতীকটি প্রসেস বা প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার করা হয়ে থাকে? সি নাম্বারের এইটা। এটা কিন্তু রিপিটও হয়েছে, ইম্পর্টেন্ট। আয়তক্ষেত্রটা প্রক্রিয়াকরণ ব্যবহার করা হয়ে থাকে। উচ্চস্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি একসাথে অনুবাদ করে কোনটা? পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে হচ্ছে কম্পাইলার। আমরা এটা মনে রাখার সিস্টেমও পূর্বের একটা এমসিকিউতে বলেছি। কোনটি মধ্যম স্তরের ভাষা? সি ভাষা হচ্ছে মধ্যম স্তরের ভাষা। ওকে। সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে %d যেটা, সেইটা কত বিটের? এটা হচ্ছে 4 বাইটের। হ্যাঁ, 4 বাইটের, অর্থাৎ 1 বিট সমান 8 বাইট। বুঝছো তো? বুঝছো? আমরা জানি যে মানে তুমি যদি 1 বাইটকে বিটে রূপান্তর করতে দাও, তাহলে দেখবা যে 1 বাইট সমান হয় হচ্ছে 8 বিট। হ্যাঁ, 8 বিট আসে। তো এক্ষেত্রে তোমার সি ভাষায় ইন্টিজার ডেটা টাইপ যেটা %d, হ্যাঁ, %d কিন্তু 4 বিটের, 4 বাইটের। অ্যান্ড 4 বাইটকে আমরা 32 বিটের সমতুল্য বলতেই পারি। বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে কোনটা? বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে মেশিন ভাষা, মধ্যস্তরের ভাষা, উচ্চ স্তরের ভাষা। কোনটা হবে? মেশিন ভাষা আর মধ্যস্তরের ভাষা। মেশিন ভাষা আর মধ্যস্তরের ভাষা মুখস্থ করার মতো জিনিস, এটা বোঝানোর কিছু নেই। বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে হচ্ছে মেশিন ভাষা এবং মধ্যস্তরের ভাষা। মেশিন ভাষা এবং মধ্যস্তরের ভাষা। 58 মিনিট হয়েছে, আমরা 73 টাইম সিকিউ সলভ করছি। আচ্ছা, ইনশাআল্লাহ শেষ করব। সি ভাষায় লাইব্রেরি ফাংশন কোনটা? প্রিন্টএফ লাইব্রেরি ফাংশন আর স্ক্যানএফ হচ্ছে লাইব্রেরি ফাংশন। কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না মেশিন ভাষার ক্ষেত্রে? কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? মানে একই সাথে হার্ডওয়্যার নিয়ন্ত্রণও করা যায়, আবার উচ্চ স্তরের ভাষার সুবিধাও পাওয়া যায়। এটা হচ্ছে তোমার সি ভাষা, কারণ সি ভাষা একটা মধ্যম স্তরের ভাষা। এখানটায় তুমি একই সাথে হার্ডওয়্যার নিয়ন্ত্রণের মতো সুবিধাও পাবা, আবার উচ্চ স্তরের ভাষার সুবিধাও পাবা। সি ভাষায় ফ্লোট ডেটা টাইপ কত বিটের?
ফ্লোট ডেটা টাইপ হচ্ছে 4 বাইটের অর্থাৎ 32 বিটের। এটা বলছে যে প্রোগ্রামটির আউটপুট কত হবে। আচ্ছা, এক্স এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 5, দেন এক্স এক করে বাড়ছে, যখন 6 পর্যন্ত যাব তখন আমাদেরকে ব্রেক করতে বলছে। আচ্ছা, ভ্যালুগুলো কত কত যোগ করতে হবে, ক্যালকুলেটরে আমরা একটু ক্যালকুলেট করে নিই। আচ্ছা, এটা স্কিপ করো, এটা আমার কোনো যুক্তিতে হচ্ছে না, মিলছে না। পরেরটা আসি, সি ভাষায় এক্সপ্রেশন এক্স ইজ ইকুয়ালস টু পাওয়ার 3 × 2 মানে কি? মানে এখানটায় কত বোঝাচ্ছে, পাও 3 2 মানে 3 টু দি পাওয়ার 2 প্লাস 5% 2 করলে অবশিষ্ট থাকে 1 প্লাস 3, তার মানে 3 টু দি পাওয়ার 2 মানে 9, 9 প্লাস 1 10, 10 প্লাস 3 13। ওকে, তো ডি নাম্বার হচ্ছে আমাদের আনসার। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটা? অ্যাসেম্বলি ভাষা। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভাষা। এটাও একটু মনে রাখতে হবে, যে অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা। সি ভাষায় ধ্রুবক ঘোষণা করার নিয়ম কি? ধ্রুবক const float pi is equals to 3.1416, float pi is equals to 3.1416, then define pi 3.1416। 1 নাম্বারটা এবং 3 নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, কারণ float pi is equals to 3.1416 এটা ধ্রুবক হিসেবে নয় বরং চলক হিসেবে ডিফাইন হয়। এজন্য আমাদের যে প্রথমটা এবং লাস্টেরটা এই দুইটা হচ্ছে আমাদের সঠিক হয়েছে। ওকে, পরেরটাই বলতে আউটপুট কত হবে, আয়ের ইনিশিয়াল ভ্যালু কত? আচ্ছা, এটা বলছে যে বি ইকুয়ালস টু 15 অ্যান্ড 15কে 25 দ্বারা ভাগ করছে, তাহলে কিন্তু একদম পূর্ণরূপে ভাগ হয়ে যায়, 2 দ্বারা পূর্ণরূপে বিভাজ্য হয়ে যায়। এজন্য আউটপুটে কিছু পড়ে থাকে না, ভাগশেষ, তা এটা হচ্ছে আমাদের 0 হবে আনসার। ওকে, পরেরটায় যাই, উদ্দীপকে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা কি? এখানটায় কি ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয়েছে সেটা জিজ্ঞাসা করছে। জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, মিড লেভেল ল্যাঙ্গুয়েজ, কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে যেহেতু সি ভাষা ব্যবহার করা হয়েছে, সি একটা কেস সেন্সিটিভ ভাষা। হ্যাঁ, তারপর এটা মধ্যম স্তরের ভাষা। অ্যান্ড জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ মানে এটা হচ্ছে তোমার মধ্যম স্তরের ভাষা, অ্যান্ড আমরা সাধারণত এটা ব্যবহার করে থাকি। হ্যাঁ, সো 3টাই হচ্ছে আমাদের অ্যান্সার। জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ এই কথাটা খুব একটা ভালো বুঝতেই পারি নাই আমি, এটা একটু মনে রাখতে হবে যে জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ কিন্তু সি ভাষা। সি প্রোগ্রামিং ভাষার সুইচ কি? কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার সুইচ। কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার সুইচ। সি প্রোগ্রামিংয়ের সুইচ কোনটা? কিওয়ার্ড। কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার সুইচ। কোনটা? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা, জাভা। এটাও মনে রাখতে হবে, জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষা। প্রতীকটি কি কাজে ব্যবহার করা হয়ে থাকে?
এটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বলতে এই প্রোগ্রামটার আউটপুট কত? আমরা অলরেডি 19 বোর্ড পর্যন্ত চলে এসেছি। এরপরে আমাদেরকে 18 বোর্ড সমাধান করতে হবে, 17 বোর্ড সমাধান করতে হবে, 16 বোর্ড সমাধান করতে হবে, তাহলেই শেষ। খুব একটা বেশি দূরে নয় আমাদের পথটা, ডেস্টিনেশন ইজ ভেরি নিয়ার টু আস। ওকে, ধৈর্য নিয়ে করে গেলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে যে কটা আসবে সে কটা আমরা ক্র্যাক করতে পারবো, এবং অন্য অন্য চ্যাপ্টারের সম্পর্কে আমি এমসিকিউ অন শর্ট সিরিজ আনার একটা চিন্তা ভাবনা করছি। দেখা যাক ইনশাআল্লাহ অধিবাকে প্রোগ্রামটির আউটপুট কোনটা হবে। আচ্ছা, এটা কোন বোর্ড? বরিশাল বোর্ড 19-এর একটা কোশ্চেন। বলছে প্রোগ্রামটির আউটপুট কত হবে। আই এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 8, আর কে এর মান হচ্ছে 8-এর সাথে 1 যোগ করছে, তাহলে 8 আর 9 হচ্ছে অ্যান্সার হওয়ার কথা। তো এটার আউটপুট হচ্ছে 9 অ্যান্ড 8। তোমার এখানে বড়টা এবং ছোটটা এভাবে 8 এবং 9, এটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, বাট দেখো যে ডিতেও 8 9 আছে, সিতেও 8 9 আছে। তো সি এর যে 9 8 এইটাকে তোমার ক্রম অনুসারে এটাকে দেখানো হয়েছে। তো গ নাম্বারটা এখানে সঠিক উত্তর নেওয়া হয়েছে। সি ভাষায় বৈধ চলক কোনটা? সি ভাষায় বৈধ চলক হচ্ছে চেয়ার। মনে হতে পারে যে মেইন বৈধ চলক, বাট মেইন বৈধ চলক নয়। কারণ হচ্ছে মেইনটা হচ্ছে একটা তোমার ডেটা টাইপের একটা, ডেটা টাইপ বলতেছি, সংরক্ষিত একটা শব্দ। এই জন্য প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয়, দক্ষ প্রোগ্রামার প্রয়োজন হয়, প্রোগ্রাম দ্রুত নির্বাহ হয়, এটা সঠিক। দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয় মেশিন ভাষার ক্ষেত্রে, এটাও সঠিক। তারপর প্রোগ্রাম পরিবর্তন করা কষ্টসাধ্য হয়, এটাও সঠিক। সবগুলা সঠিক। নিচের কোনটা সঠিক? মানে তোমার চলক, সঠিক চলক আছে কোনটা? ইন্ট নাম্বার 1, এইখানে দেখো এই প্রথম যেটা, এটা কিন্তু আন্ডারস্কোর না, এই জন্য এটা সঠিক না। এখানে স্পেস রয়েছে বি নাম্বার, এটা সঠিক হবে না। এখানটায় স্পেস রয়েছে, এটা সঠিক হবে না। ডি নাম্বার যেটা, এখানে আন্ডারস্কোর ব্যবহার করা হয়েছে, এটা সঠিক। ইনহেরিটেন্স কোন প্রোগ্রামিং মডেলের বৈশিষ্ট্য? এটা একটু মনে রাখতে হবে। ইনহেরিটেন্স হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে ইনহেরিটেন্স। আমাদের সবগুলা শেষ হয়ে যাওয়ার পরে এদের মনে রাখার যে এগুলো আমি সবুজ কালার দিয়ে রাখছি, এগুলো একটাবার দেখবো আমরা লাস্টে। ফ্লোটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? %f। আচ্ছা, পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় কোনটা? পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয় কোনটা বলো? এই যে বাই বি, অর্থাৎ লাইন ব্রেকের ক্ষেত্রে কিন্তু এই কমান্ডটা ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এটা এটা হচ্ছে আমি ভুল করছি, মানে আমার ভুল না, এটা যারা প্রশ্ন করছে তাদের ভুল। কারণ এখানে সঠিক উত্তর নাই, এই কোশ্চেনে সঠিক উত্তর নাই, ব্ল্যাঙ্ক। দেখি তো, সি দিছে, সঠিক উত্তর হিসেবে দিছে সি বাই ভি, এইটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা আচ্ছা, 92 নম্বরে সি হচ্ছে সঠিক উত্তর, মনে রাখতে হবে। নিচের কোনটি কিওয়ার্ডের উদাহরণ? আচ্ছা, আমি আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি, কারণ বিকাল হয়ে গেছে। আমি একটু বাইরে যাব, একটু ঘুরতে যাওয়া লাগবে আমার একটু, যেহেতু ঈদের সময় চলতেছে। আর আমরা 19 বোর্ড পর্যন্ত সলভ করেছি আলহামদুলিল্লাহ। পরবর্তী যে ইয়াগুলা, সেগুলো আমি যদি সাড়া পাই ভালো, তো ওইগুলা আমি পরবর্তীতে সিরিজ 2-তে আমি
কাভার করে দিব। দেখি কতটা তোমাদের সাড়া পায়। আসসালামু আলাইকুম।